আজিয়ে প্রবাদে রবির কর, কেমনই পুষিল পানের পর, কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান। আজকে প্রভাতে রবির পরে প্রভাতের পাখিদের নিয়ে আজকের এই সুন্দর আয়োজন, আজকের এই অনবদ্য আয়োজন, অনবদ্য প্রয়াসে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, তারুণ্যের অহংকার জনাব মোহাম্মদ সালাউদ্দিন, উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ, যাদেরকে নিয়ে সুন্দর আয়োজন, তাদেরকে নিয়ে সুন্দর প্রয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? তোমাদের কেমন আছেন উত্তর, সালামের উত্তর দেখে মনে হয় সকালে খাওয়া হয়নি। খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? খালি পেট না? হ্যাঁ, এক হচ্ছে খালি পেট, আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক্তৃতা মানে তিতা বকবকানি। This is really easy, really difficult to listen bitter speech in empty stomach. খালি পেটে তিতা বকবকানি শোনা যায় না। শোনা যায়? শোনা যায়? কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছে, হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে থেকে তোমরা নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়েছো। যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, তোমাদের কি গরমে ধরেছে নাকি? গরমে ধরেছে? হ্যাঁ, শিক্ষার্থী একটু দাঁড়াও তো, শিক্ষার্থী একটু দাঁড়াও, দাঁড়াও। তোমাদের বাম হাতটা এই পাশে নাও তো, একটু বাম হাতটা উপর উঠাও, বাম হাতটা উপর উঠাও। উঠিয়েছ? ডান হাত এভাবে নাও। আচ্ছা, একটা ফিঙ্গার আমি 1 বলবো, তোমরা একটা ফিঙ্গার দিবা। 2 বলবো, 2টা ফিঙ্গার। 3 বলবো, 3টা। 4 4 5 5। ওকে? হ্যাঁ, দেখি কার শক্তি বেশি। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। বসো। দেখো, তোমরা যখন একটা ফিঙ্গার দিচ্ছিলা তখন একটা সাউন্ড হচ্ছিল। তোমাদের কাছে মনে হচ্ছে সাউন্ডটা পরিপূর্ণ সাউন্ড মনে হয়েছিল? হয়নি। যখন 5টা ফিঙ্গার তুমি দিলা তখন একটা সুন্দর আওয়াজে পরিণত হয়েছে। তোমাদের এক একটা ফিঙ্গার এক একটা যোগ্যতা। সেই যোগ্যতা যদি তুমি পরিপূর্ণ করতে পারো তাহলে সেই যোগ্যতাটা একটা সুন্দর ফুলের মতো আমাদের দেশকে সুন্দর করবে। পারবা তো? জোরে একটা হাততালি দাও তো। আজকে আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অভিবাদন জানাই। কারণ আমরা দেখতে পাই, দেখেন বাংলাদেশে আমরা দেখতে পাই যারা ভালো নাচে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, ঠিক না? হ্যাঁ, যারা ভালো গায় তাদের জন্য খুদে গন্ধরাজ ক্লোজ অফ 1 আয়োজন করা হয়। যারা ভালো হাসতে পারে তাদের জন্য হাসো আয়োজন করা হয়, মিরাকেল আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী, যারা ভালো করতে পারে তাদের জন্য কোনো ধরনের প্রতিযোগিতা আমরা দেখতে পাই না। পাই অথচ this is a historically true. If you want to change the society, if you want to change the country, you have to encourage, you have to inspire the talented student. চায়নার একটা কথা বলে থাকে, তুমি যদি 1 বছরে কোনো ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো। তুমি যদি 10 বছরে কোনো ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো। আর তুমি যদি 100 বছরে ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। সেই মানুষ চাষ করার জন্য যে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেই প্রতিযোগিতা আয়োজন করেছে, এবং শুধু প্রতিযোগিতা আয়োজন করে ক্ষান্ত থাকিনি, তোমাদেরকে সংবর্ধিত করার জন্য এত সুন্দর একটা প্লেসে তোমাদেরকে নিয়ে এসে তোমাদেরকে সম্মানিত করছে। তাদের জন্য কি আমরা একটা করতালি দিতে পারি না? সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে তোমরা নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়েছ। বাট ইউ মাস্ট মাইন্ড ইট,
This is the beginning. You must mind it. This is the beginning. This is the very, very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। আজকের পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তির কারণে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তুমি যে বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো তুমি শুধু ঢাকা শহরের একটি গণ্ডির মধ্যে তুমি প্রতিযোগিতা করে তুমি অনেক কিছু করে ফেলেছো, তাহলে তুমি ভুল করবা। You have to compete not only in Dhaka city. You have to compete all over the country. You have to compete all over the world. You have to think beyond Bangladeshi border. You are a global citizen. তুমি একটা বিশ্ব নাগরিক। তোমাকে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিটি অবস্থায় তোমাকে মনে করতে হবে তুমি বিশ্ব নাগরিক। তোমাকে বিশ্বে তোমাকে সেই প্রতিযোগিতায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। আজকে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের মধ্যে কিছু টান। আমার পরিবারের বড় ভাই ভালো জায়গায় ভর্তি হতে পারেনি, আমার চাচা চেষ্টা করেছে সে পারেনি, আমার পাশের বাসার ভাইটি চেষ্টা করেছে সে পারেনি। সুতরাং তারা যেহেতু পারেনি, তারা অনেক মেধাবী ছিল, আমিও পারবো না। আমার মধ্যে একটা চিন্তা সবসময় কাজ করে। একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানায় ছেলে দেখলো একটা বড় হাতি, তার পায়ে চিকন একটা শিকড়, আবার ছোট হাতি তার পায়েও চিকন শিকড়। ছোট হাতিটা এই শিকড়টা ছেড়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বড় হাতিটা খুবই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছোট ছেলেটা বাবাকে বলল, বাবা হাতি তো চাইলে টান দিলে এই শিকড়টা ছিঁড়ে যায়, সে টান দেয় না কেন? তখন বাবা বললো, ঠিক আছে তাহলে আমি জিজ্ঞেস করি তাদেরকে কি ঘটনা কি, তারা কি কোনো ওষুধ দিয়ে কোনো তার এই করে দিল কিনা। তখন পরে তাকে যে কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞেস করা হলো যে কেন সে টান দিচ্ছে না, কেন সে ছিঁড়ছে না। তখন বললো, ছোটবেলায় এই ছোট হাতিটার মতো তার পায়ে শিকড়টা বাঁধা ছিল, সে তখন চেষ্টা করেছিল এই ছোট হাতিটার মতো, কিন্তু সে ছিঁড়তে পারেনি। সে যদি ছিঁড়তে পারে নাই, তার মাথার মধ্যে সেট হয়ে আছে এখন এই বড় হওয়ার পরেও সে এটা ছিঁড়তে পারবে না। যখন তার মাথার মধ্যে সেট হয়ে আছে তখন আর এটা ছিঁড়তে হবে, সে ছেড়ার চেষ্টাটা সে করে না। তোমার আমার মধ্যে পায়ের মধ্যে সেই শিকড়টা আছে, সেই শিকড়টা তোমাকে ছিঁড়তে হবে। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় ডক্টর নিকোলাস ফ্যান্টাস একটা গবেষণায় তিনি বলেছেন, ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি হবে যেটি তুমি বলো। আমাদের ব্রেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাধ্যগত ছাত্র হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেনকে যদি আমি বলি আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, ব্রেন বলবে ইয়েস স্যার, যথার্থ বলেছেন। তুমি যদি ব্রেনকে বলো আমি পৃথিবীর অসুখী, আমার মতো এত অসুখী পৃথিবীতে কেউ নেই, ব্রেন বলবে ইয়েস স্যার, যথার্থ বলেছেন। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, আমার আশেপাশে কেউ নাই, ব্রেন বলবে ইয়েস স্যার, ঠিক বলেছেন। কিছুদিন পরে বলবে তাহলে আমার এই জীবন রাখার কোনো মানেই হয় না, তুমি সুইসাইডাল অ্যাটেম্প নাও। তখন ব্রেন বলবে ইয়েস স্যার, কিপ ইট আপ, ক্যারি অন। কারণ আমাদের ব্রেন হচ্ছে আমি যেটি কনভার্স করি, আমি যেটি বলি, ব্রেন আমার হচ্ছে সবচেয়ে। কোচ কাঞ্চন লেখক তিনি বলেছেন আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র। তুমি যেটি মনে করবা, আমরা বলেছিলাম আল ইজ ওয়েল, দেখেছি না আল ইজ ওয়েল, মানে সবকিছু ঠিক। এপিজে আব্দুল কালাম তিনি সকালে 5টি বাক্য বলতেন সবসময়, তার মধ্যে একটি বাক্য হচ্ছে আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। ব্রেন বলে ইয়েস ইউ ক্যান ডু ইট, তুমি করতে পারবা। আর সে যদি আই ক্যান ডু ইট, ব্রেন বলে ইয়েস ইউ ক্যান ডু ইট, তুমি করতে পারবা না। তুমি যদি বলো ব্রেনকে বলো আমি পারবো, ব্রেন বলবে ইয়েস তুমি পারবা। আর যদি তুমি বলো ব্রেনকে বলো আমি পারবো না, তাহলে ব্রেন বলে তুমি পারবা না। ডক্টর পল তিনি একটা গবেষণা করার জন্য দুটি ইঁদুরকে একটা বাতির মধ্যে রেখে দিলেন, পানির মধ্যে। দেখা গেল এই দুটি ইঁদুর 15 মিনিট লাফঝাপ করে এরপরে মারা যায়। ডক্টর পল কি করলেন, এই ইঁদুর আবার দুটি ইঁদুর নিয়ে আসলেন, ইঁদুর নিয়ে এসে আবার বালতিতে রাখলেন। রাখার পর 15 মিনিট হওয়ার আগে এই দুটি ইঁদুরকে উঠে ফেলেন। উঠে ফেলার পরে বেঁচে গেল
এরপর আবার সেই ইঁদুরদেরকে বালতিতে আবার রাখলেন। পরবর্তীতে দেখা গেল এভাবে 15 মিনিট পর পর সে যখন উঠায় তখন এই ইঁদুরগুলো টানা 60 ঘন্টা বেঁচে ছিল। কারণ ইঁদুরের মাথায় সেট হয়ে আছে, 15 মিনিট যখন আসে তার মাথায় সেট হয়ে আছে আমাকে কেউ উত্তোলন করবে এখান থেকে। এই যে মাথায় ব্রেনের সাথে সে খেলছে, যে ব্রেনকে বলছে আমাকে কেউ উঠাবে, সে চিন্তা থেকে সে উঠে যায়, সে সার্ভাইভ করার জায়গাটা তো তৈরি হয়ে যায়। এটাকে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অস্তিত্বের জন্য তোমাকে ফিট হতে হবে। তো সুতরাং তোমার ব্রেন সেটি যেটি তুমি চিন্তা করো। তুমি যদি মনে করো আজকে দেশকে তুমি নেতৃত্ব দিবা, তোমার মনে তোমার ব্রেনে তুমি যদি মনে করো সর্বোচ্চ বিদ্যাপীঠে তুমি পড়বা, তোমার ব্রেনকে তুমি যতবার বলতে পারবা এই ব্রেন বলবে ইয়েস তুমি পারবা। এই জন্য আজ থেকে তোমরা যে যেখানে আছো সবসময় পরিবেশে আশেপাশে অনেক কিছু বলবে। পরিবেশ বলবে এটা করো না, পরিবেশ বলবে তোমার জন্য এটা হবে না। ছোট একটা গল্প বলবে, আমার গল্প বললে আমার ভালো লাগে কেন জানেন? তার গল্পটা বললে তোমাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করে। আর যত কথাই বলি কোনো কথাই তোমাদের মাথায় ঢুকবে না, কিন্তু গল্পটা তোমার মাথায় যখন শুনবা, বুঝবা, ধারণ করবা, লালন করবা, তখন দেখবা যে তোমার এই গল্পটা দিয়ে তোমার অনেক কিছু ব্রেনকে তুমি ব্রেনে পরিণত করতে পারবা। একবার একটা ঈগল পাখির ডিম, একটা লোক একটা ঈগল পাখির ডিম চুরি করে নিয়ে আসে। চুরি করে ঈগল পাখির ডিমটাকে নিয়ে এসে সে কি করবে, সে কি করবে, তার মুরগির খোয়ার আছে, মুরগির খোয়ারে রেখে দেবে। মুরগি খোয়ার, মুরগি তো আর জানে না, মুরগি ডিম দেখে তা দিল, তা দেওয়ার পর মুরগির বাচ্চা হলো, ঈগলের বাচ্চা হলো। ঈগলের বাচ্চা তো মুরগির বাচ্চার সাথে হাঁটে, কারণ সে তো মুরগির বাচ্চারাও হাঁটে, সেও হাঁটে। হাঁটার পরে সে দেখে তার মাথার উপরে ঈগল পাখি উঠে যায়, উঠছে। তখন সে মুরগির বাচ্চাদেরকে বলে, যদি আমি উঠতে পারতাম, আমি একটু চেষ্টা করি। মুরগির বাচ্চা বলে, বেটা আমাদের কাছে হাঁটা, আমাদের কাছে উড়াবে, হাঁটো। তো সে তো আশেপাশে সবাই বলে কি উড়ে যাবে না, সে আর উড়ার যে ইন্সপিরেশন সেটা আর পায় না। একবার হাঁটতে 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 দেখে যে ঈগলের একটা এলাকায় চলে যায়। সেখানে থেকে ঈগলের পাখির সাথে সে হাঁটে, ঈগলের পাখি উড়ে, ও তো উড়ার চিনতে তার মাথা নাই। তুমি আমাকে উড়ো, যেমন না আমি তো উঠতে পারবো না, উড়ো কি আমার কাজ, কিন্তু আমাকে না উড়ো তোমার কাজ, উড়ো। পরবর্তী দেখা যায় সে তাদের ইন্সপিরেশন পেয়ে উড়ে শুরু করে দেয়। পরবর্তীতে সেই ঈগল পাখি যখন মুরগির কাছে আসলো, মুরগির বাচ্চাদেরকে বলে, দেখো তোমরা আজীবন আমাকে বলেছো আমার দ্বারা হবে না, হবে না, হবে না, কিন্তু আমাকে যখন তারা ইন্সপিরেশন দিয়েছে আমি দেখো আমি এখন উঠতে পারি। তো তোমার আশেপাশে সবাই বলবে তোমার দ্বারা হবে না, তুমি উঠতে পারবে না, তোমার দ্বারা বিশ্ববিদ্যালয় হবে না, তোমার দ্বারা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না, তোমার দ্বারা মেডিকেল হবে না, তোমার দ্বারা বুয়েট হবে না, তোমার দ্বারা অক্সফোর্ড ইউনিভার্সিটি হবে না, তোমার দ্বারা হার্ভার্ড ইউনিভার্সিটি হবে না। সেই সময় তোমাকে বধির হয়ে যেতে হবে। দুটি ব্যাঙ গর্তের মধ্যে, পুকুর ভেসে যাচ্ছে বন্যায়, একটি ব্যাঙ গাছে উঠছিল। আশেপাশে সকল ব্যাঙে বলবে, এই তুমি গাছে উঠো কেন? সে আবার সবাই তাকে এভাবে নিষেধ করে, উঠো না, উঠো না, উঠো না। সে আবার একটু বধির ছিল, সে গাছে উঠে যায়। পরবর্তীতে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে সবাই বলে, আচ্ছা তোমাকে আমরা নিষেধ করলাম, এরপর তুমি উঠলা কিভাবে? তোমরা আমাকে নিষেধ করেছিলে। আরে আমি ভাবছি তোমরা আমাকে টাটা দিচ্ছ, উঠো 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 উঠো, আমি তোমার ইন্সপিরেশন পেয়ে উঠে গিয়েছি। আপনাকে চারপাশ থেকে না 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 বলবে, আর আপনি ধরে নিবেন এটা কি ডা 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 টাটা দেন না, হ্যাঁ নাকি কি বলেন এটা, হ্যাঁ হাই বলেন না, হাই। আপনাকে সেই জায়গায় থেকে শিক্ষার্থী ভাইয়েরা, তোমরা যদি সফল হতে চাও, পরিশ্রম চাও, কোনো বিকল্প নাই। তবে আরেকটি ছোট গল্প। একবার একটা এলাকা তারা চিন্তা করে একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি দরকার? একটা মূর্তি দরকার। তো তারা দেখলো মন্দির বানাবো, বড় মন্দির বানাবো, বড় একটা মূর্তি লাগবে, মূর্তি বানাইতে হলে পাথর লাগবে। তো সবচেয়ে সুন্দর পাথর কোথায় আছে? তো তারা দেখলো যে একটা গ্রামে দুটা পাথর আছে, বড় বড় পাথর। একটা পাথর খুবই সুন্দর, আর একটা পাথর একটু ছোট, একটা বড় পাথর আছে। তারা গিয়ে পাথর সাহেবকে বলে, পাথর সাহেব আপনাকে আমরা নিতে চাই। সে বলল, কি আমাকে নিয়ে কি করবো তোমরা? বলতে আপনি দেখতে সুন্দর, আপনাকে দিয়ে আমরা মূর্তি বানাবো। মূর্তি বানানোর জন্য কি করতে হবে? বলে যে আপনাকে কাটবো, আপনাকে ঘষবো, ঘষে মেজে আপনাকে মূর্তি বানাবে। সেগুলো অসম্ভব, আমার দ্বারা এত ব্যথা সহ্য করা সম্ভব না, আমি পারবো না এত ব্যথা সহ্য, তোমরা আমাকে কাটবা, আমি এই কাটা সহ্য করতে পারবো না। তখন যারা মন্দির বানাবে তারা চিন্তা করলো, এই পাথর দিয়ে তার কাজ হবে না, তাকে তো নেওয়া যাবে না। তো পাশে যে ছোট পাথরটা, এই পাথরটা আবার তারা অফার করছে না। পাথর বললো, ওস্তাদ আমাকে নিয়ে যান, আমাকে কাটেন,
ছিঁড়ে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তারা ছোট পাথরটা নিয়ে যায়, নিয়ে কেটে ঘষে মূর্তি বানায়। মূর্তির পরে পরবর্তী দেখা গিয়েছে সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে তার মাথায় দুধ ঢালে, সবাই তাকে সম্মানিত করে মাথায় ঝুঁকে সেখানে গিয়ে তখন সবাই আবার নারিকেল ভাঙে। আপনারা তো জানেন নারিকেলে পানি ঢালে হচ্ছে মূর্তির উপরে, তো নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে, কোথায় ভাঙবে? তখন ওই সে পাথর, বড় পাথরকে নিয়ে আসলো, বলে যে তোমাকে আমরা নিতে চাই। বলে কি করবা? তোমাকে কাটবো না, ছিড়বো না, কিচ্ছু করবো না, শুধু তোমার গায়ের উপরে একটা নারিকেল ভাঙবো, তারপরে সে ঠিক আছে, সমস্যা, কাটাকাটি না হলে সমস্যা নেই। তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার নারিকেল ভাঙে আর নারিকেলের পানিতে গিয়ে ওই ছোট মূর্তির উপরে ঢালে। সে তো অবাক, কিরে আমি ছিলাম সবচেয়ে সুন্দর দেহ, আমি ছিলাম পাথরের সবচেয়ে ওস্তাদ, আমি ভালো পরিবার থেকে আমি আসছি, আর ছোট পাথর আমাকে, আমার গায়ে নারিকেল ভাঙে আর ছোট পাথর উপর পানি ঢালে। তখন ছোট পাথর বললো, ওস্তাদ আপনাকে তখন অফার দেওয়া হয়েছিল, আপনি সেটি সহ্য করেননি। আমাকে কাটা হয়েছে, ছিঁড়া হয়েছে, গসা হয়েছে, মাথা হয়েছে, আমি কাটা, ছিঁড়া, গসা, মাথা সবকিছু সহ্য করতে পেরেছি বলেই আজকে আমাকে সবাই প্রণাম করছে, আজকে সবাই আমার মাথায় দুধ ঢালছে, পায়ে নারকেলে পানি ঢালছে। সমাজ শিক্ষা দেবে। তোমরা যদি মনে করো তুমি নিজেকে ঘোষ বানা, তুমি নিজেকে মাছ বানা, নিজেকে কাঠ বানা, তাহলে তুমি জীবনে বড় হতে পারবা না, জীবনে বড় হতে পারবা না, তুমি সফল হও। আমরা আমাদের মাথার মধ্যে সবসময় একটা চিন্তা থাকে, চেয়ার লাগে, সিংহাসন লাগে, সিংহাসন লাগে, কোন দরকার নেই, সিংহ হও, যেখানে বসবে সেটাই সিংহাসন হয়ে যাবে তোমার জন্য। যেখানে বসবে, আজকে এখানে বসেছো, এটা তোমার জন্য সিংহাসন। কিসের চেয়ার লাগবে তোমার জন্য? শিক্ষার্থী ভাই বোনেরা, সাথে সাথে তোমাদেরকে একটু বলি, তোমরা আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সফলতা ডেফিনিশন পরিবর্তন হয়ে গিয়েছে। তুমি একটা ভালো স্কুলের চান্স পেয়েছো, তোমার বাবা বললো আমার মেয়ে সফল, সাকসেস। স্কুলে ভালো চান্স পেয়েছো, ভালো একটা কলেজে চান্স পাবে, তোমার এই সফলতা শেষ, ব্যর্থ। ভালো কলেজে চান্স পেয়েছো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, শেষ। ভালো কলেজ যখন চান্স পেয়েছো সফল, এরপরে চান্স পাওনি, শেষ। ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো কিন্তু ভালো চাকরি পাওনি, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, সেই সফলতা শেষ। ভালো চাকরি পেয়েছো, চাকরিটা কন্টিনিউ করতে পারো নাই, যে সফলতা পেয়েছো সেটাও শেষ। আমি গতকাল 41তম বিসিএস যারা এবার উত্তীর্ণ হয়েছে তাদের একটা সংবর্ধনা আয়োজন করেছিল নারায়ণগঞ্জের ইউথ ক্লাব, সেখানে আমি কিনোট স্পিকার হিসেবে গিয়েছিলাম। সেখানে আমি তাদেরকে, যে যারা বিসিএস ক্যাডার বা অর্ধশত বিসিএস ক্যাডার ছিল, তাদেরকে আমি বলেছি আপনারা আজকে দুনিয়ার জায়গায় আপনারা সফল, কিন্তু আপনার সফলতাটি পরিপূর্ণ সফলতা তখন লাভ করবে চাকরির শেষ বয়সে। আজকে যে আপনি সংবর্ধিত হচ্ছেন, চাকরির শেষ বয়সে যদি আপনি সংবর্ধিত হতে পারেন তাহলে আপনি সফল, আলটিমেটলি না হলে আপনি সফল না। তুমি সফল হচ্ছ, তুমি সফল হচ্ছ। আজকে একজন অভিভাবক বক্তব্য দিয়েছেন একটু আগে, যখন উপস্থাপক যখন অভিভাবককে পরিচয় করে দিয়েছেন তখন গর্বিত পিতা বলা হচ্ছিল। ঠিক কয়েক বছর আগে প্রথম আলো একটি পত্রিকায় একটা রিপোর্ট আসছে, জয়পুরহাটের দিনমজুরের ছেলে হারিকেনে আলোতে পড়ে বোর্ডে চান্স পেয়েছে, তার নাম আকাশ। প্রথম আলো পত্রিকা আসছে, তার বাবার সাথে তার বাবার ছবি দিয়েছে, গর্বিত পিতা, দিনমজুর পিতার ছেলে বোর্ডে চান্স পেয়েছে। অনেকে সাক্ষাৎকার নিয়েছে গর্বিত পিতার। তার ঠিক 2 বছর পরে সেই গর্বিত পিতার গর্বিত সন্তান আকাশ হত্যা মামলার আসামি হয়েছে। আপনার হত্যা মামলা আসামি হয়ে এখন যাবজ্জীবন জেল খাচ্ছে। সে আকাশ আগে তার বাবাকে সবাই বলতো গর্বিত পিতা, আর এখন খুনির পিতা বলা হয়। তাহলে বোর্ডে যে চান্স পেয়েছে সেটা কি সফল? সেটা সফল নয়। আজকে তোমাদের আমাদের অন্তরের মধ্যে অনেক ধরনের প্রাণী বসবাস করে, ভালো এবং খারাপ। তুমি যদি সেটিকে কন্ট্রোল করতে না পারো তাহলে আকাশের মতো তোমার বাবা আজকে গর্বিত হচ্ছে, আগামীকাল তোমার বাবা লাঞ্ছিত, অপমানিত সহ্য করতে হবে। একটা দাদা তার নাতিকে নিয়ে নদীর পাড়ে গেল। দাদা নাতিকে নিয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে যাওয়ার পরে নাতিকে বাস্তবিক জীবন শিখাচ্ছে। নাতিকে বলল, জানো, দাদা নাতিকে বলল
সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি, আমাদের সকলেরই প্রিয় এম শাকত হোসেন স্যার। স্যারকে আসলে হাজারো বিশেষণে বিশেষিত করা যায়। স্যারকে বিশেষণে বিশেষিত করার অনেক কিছু আছে, কিন্তু আমি যদি স্যারকে যদি বিশেষণে বিশেষণ করতে চাই, তাহলে ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ফুল, তুমি তোমার তুলনা। আজকে স্যারের জন্য বলতে ইচ্ছে করছে যে চাঁদ নয়, সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ফুল। স্যার আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। ছোটবেলায় আরেকটি কবিতা বলেছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো খুঁজে পাইনি। স্যারকে কেন ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। সবাই তো বলছি, আমি যেটি বলছিলাম, একটা দাদা তার নাতিকে নিয়ে নদীর পাড়ে গেল জীবন, বাস্তবিক জীবন শেখানোর জন্য। দাদা নাতিকে বলল, দেখো আমার ভিতরে দুটি নেকড়ে বসবাস। একটি নেকড়ে হচ্ছে, এই দুটি নেকড়ে যুদ্ধ করছে সবসময়। একটি নেকড়ে হচ্ছে মানবতা, মানবতাবোধ, প্রধানতা, ভালোবাসা, আর আরেকটি নেকড়ে হচ্ছে লোভ, হিংসা, অহংকার, বাজে। তখন নাতি জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা তাহলে কে জয়লাভ করবে? দাদা বললো, সে জয়লাভ করবে যে তুমি তাকে, যাকে তুমি অ্যাটেনশন দিবে, যাকে তুমি সুযোগ দিবে সে জয়লাভ করবে, যাকে তুমি সুযোগ দিবে সে জয়লাভ করবে। আমাদের প্রত্যেকের অন্তরে খারাপই আছে, সে খারাপগুলো যদি তুমি অ্যাটেনশন দাও তাহলে তুমি খারাপ হয়ে যাবে। আমরা সোসাইটির কথা বলি, তোমরা পৃথিবী কি মাছি হবা নাকি মৌমাছি হবা? তোমরা জানো মাছি ময়লা আবর্জনা থেকে খাদ্য গ্রহণ করে, আর মৌমাছি সে ফুল থেকে মধু সংগ্রহ করে। একবার মাছি এবং মৌমাছি দুটি আকাশে উঠছিল খাদ্যের জন্য, তারা নিচে ভূমিতে শুধু তাকাচ্ছে যে খাদ্য গ্রহণ করবে। মাছি যেখানে ঘুরছে সেখানে নিচে শুধু বাগান আর ফুলের বাগান, সে তো ফুলের বাগান থেকে খাদ্য নিবে না, সে তো ময়লা থেকে খাদ্য নিবে। সে কিভাবে ময়লা থেকে খাদ্য নিবে? অনেকক্ষণ ধরে ঘুরছে। আবার মৌমাছি যেখানে উঠছে সেখানে শুধু ডাস্টবিন, সে তো ফুল ফুল খুঁজছে। অনেকক্ষণ ঘোরার পরে মাছি পেল ডাস্টবিনের, মাছি সেই বাগানের, ফুলের বাগানের নিচে ছোট্ট একটু ডাস্টবিন পেল, সে সেখান থেকে তার খাদ্য আহরণ করে নেয়। আর মৌমাছি সে ডাস্টবিনের মাঝে ছোট্ট একটি ফুল পেল, নিচে সে ফুল থেকে সে তার মধু আহরণ করে নেয়। তুমি কি হবা? You chose to be blind or be, that depends on you. তুমি কি মাছি হবা নাকি মৌমাছি হবা সেটি নির্ভর করবে তোমার উপরে। আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে শুদ্ধ করো। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর তুমি যদি ব্যর্থ হতে চাও তাহলে নিজেকে কলুষিত করো। তুমি যদি নিজেকে শুদ্ধ করতে পারো, তুমি যদি মৌমাছি হতে পারো তাহলে তুমি সফল, আর যদি তুমি মৌমাছি না হতে পারো তাহলে তুমি ব্যর্থ। শিক্ষার্থী ভাইয়েরা, তোমাদেরকে আমি আরেকটি পরামর্শ দিব। আজকে যে বুয়েটের ছাত্র আকাশের উদাহরণ আমরা দিলাম, সেটি শুধুমাত্র সঙ্গের কারণে, সেটি শুধুমাত্র সঙ্গের কারণে। শেখ সাদি একবার একটা ঢেলা পেলেন, মাটির ঢেলা, মাটির ঢেলা থেকে আতরের গ্রাম পাচ্ছেন, ফুলের গ্রাম পাচ্ছেন। তিনি মাটির ঢেলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আতরদারি? সে বলছে, না আমি তো আতরদারি না। তাহলে এত গ্রাম তোমাকে কোথা থেকে আসছে? সেগুলো আমি যেখানে ছিলাম আমার উপরে একটা গোলাপ ফুলের একটা গাছ ছিল, সেখানে পাপড়ি পড়তো আমার উপরে সবসময়, এই জন্য আমি গ্রামে পরিণত হয়েছে, আতরদানিতে পরিণত হয়েছে। আজকে যদি তুমি, আমরা ভাব সবসময় করি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি কার সাথে চলবা? তুমি কোন বন্ধুর সাথে চলবা? তুমি কি ভালোর সাথে চলবা তাহলে ভালো হবা, যদি খারাপের সাথে চলো তুমি খারাপ হবা। আমি আইনস্টাইনের একটি গল্প বলি। আইনস্টাইনের একজন ড্রাইভার ছিলেন। আইনস্টাইন তো সবসময় বিভিন্ন জায়গায় স্পিচ দিতেন, একটা ইউনিভার্সিটি স্পিচ দিতে যাবেন। তো ড্রাইভার বললো, স্যার আপনি যে বক্তব্য দেন এই বক্তব্য আমারও মুখস্থ হয়ে যায়, স্যার আমি তো এই বক্তব্য দিতে পারি। আইনস্টাইন বললো, বক্তব্য দিতে পারবা? বলে, স্যার আমি দিতে পারবো। তখন তো আর তথ্য প্রযুক্তি ছিল না, আইনস্টাইনকে সবাই চিনত না, শুধু নাম শুনেছে। আইনস্টাইন খুব সুন্দর করে, তার ড্রাইভার কি করলো, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুন্দর বক্তব্য দিয়ে চলে আসে। চলে আসার পর সবাই তাকে, আইনস্টাইন বসে আছে ড্রাইভারের জায়গায়,
সবাই তাকে এই গাড়ি পর্যন্ত নিয়ে আসলো। এক প্রফেসর জিজ্ঞেস করলেন, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার আপনি একটা ডেফিনিশন দিয়েছেন, ডেফিনিশন আমি একটু বুঝিনি, যদি একটু বুঝিয়ে দেন। তখন আইনস্টাইন বলে, আইরে আমার ড্রাইভার তো এবার ধরা খেয়ে গেল, কনফার্ম। তখন ড্রাইভার বললেন, আপনি সাধারণ জিনিস বুঝেন না, এটা আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বুঝে দিতে পারে। পরবর্তীতে আইনস্টাইন এটা বুঝিয়ে দিলেন। আইনস্টাইন তখন চিন্তা করেন, এটা মেধাবীর সাথে থেকে তার মেধাটা কতটুকু দিয়েছে। আপনি যখন মেধাবীর সাথে থাকবেন, আপনি যখন মেধাবীর সাথে চলবেন, আপনার মেধাটা সেভাবে যাবে, সেভাবে আপনি গ্রোথ হবে, সেভাবে পাবেন। আজকে এখানে অভিভাবকরা আছেন, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে, শুধু অভিভাবকদেরকে কয়েকটি কথা বলে আমি কথা শেষ করব। আপনারা অভিভাবকরা ঢাকা শহরে আমরা সবসময় দেখতে পাই, আমাদের অভিভাবকরা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে সন্তানের জন্য যত বেশি খরচ করা যায়, যত বেশি খরচ করা যায়, যা চাইবে সন্তানকে আমরা তা দিয়ে থাকি। কিন্তু মনে রাখবেন একটা কথা, সবসময় মনে রাখবেন, আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করতে পারবেন তার অর্ধেক খরচ করবেন, আর সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ করেছেন সেই সময়ের ডাবল সময় সন্তানকে দিবেন। তাহলে আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আমরা এটা উল্টা দিয়ে সক্রেটিস একটা কথা বলেছেন, তো আপনি এই সন্তানের পিছনে আপনি সম্পদ আহরণ করার জন্য একটা মাটিকে ইট বানাচ্ছেন, ইটকে প্রাসাদ, ইটকে আপনি দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু এই সম্পদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন। তো সুতরাং আপনার সন্তানকে সময়টা একটু বেশি দিবেন, কিন্তু অর্থের ক্ষেত্রে যতটুকু খরচ করা দরকার তার অর্ধেক খরচ করবেন, তাহলে আপনার সন্তান কখনো নষ্ট হবে না। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আপনার সন্তানকে আপনি বলা হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি একটা ছোট্ট গল্প বলি। একবার আমেরিকা ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকাতে চাকরি করে, তার বাবা মারা গিয়েছে, এক বাবার এক সন্তান। মা কল দিয়েছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তুমি একটু দ্রুত আসো, তোমার জন্য দাফন কাপড়ের জন্য আমরা ওয়েট করছি। সবাই তো ওয়েট করছে, ছেলে আসবে, একমাত্র ছেলে, সকল ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে তো আসবেই, সবাই ওয়েট করছে। ছেলে কিছুক্ষণ পর তার খালাকে ফোন দিয়ে বললো, খালা মাকে বলবেন আমি আসতে পারবো না। তখন মা মোবাইলটি নিয়ে, বাবা তুমি আসতে পারবো না, তোমার বাবা মারা গিয়েছে, তুমি আসতে পারবো না? বলছে, মা আমার প্রমোশন হয়েছে গতকাল, আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে বস, আমি যদি আজকে চলে যাই তাহলে আমার এই প্রমোশনটা আটকে যাবে, আমি ওনার কাছে কালার হয়ে যাব। আমি টাকা পয়সা পাঠাচ্ছি, যেভাবে পারেন হুজুর দিয়ে, যেভাবে পারেন বড় করে আমার বাবার সে দাপনটা আপনারা শেষ করেন। মা চোখের পানি ফেলে দিয়ে বলেছে, বাবা আমি কি এই সন্তান পেটে নিয়েছিলাম, আমি এই সন্তান তোমার বাবা মানুষ করেছে, তুমি তোমার বাবাকে শেষ দেখাটা দেখবা না? তখন ছেলে বললো, মা একটু আবেগই কম হও, ছোটবেলা আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি কান্না করছিলাম দাদার লাশের পাশে, তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি আমাকে বলেছিল বিদ্যা মানুষ মৃত্যুবরণ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তোমার স্কুল মিস দেওয়া যাবে না, তোমাকে স্কুলে যেতেই হবে, কারণ তোমাকে বড় হইতে হবে, ক্যারিয়ারের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না। তুমি আমাকে ছোটবেলা শিখিয়েছিলে, সেটি আমার মাথায় এখনো গেঁথে আছে, আমি সেটি শিক্ষা গ্রহণ করেছি, ক্যারিয়ারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আজকে আমরা সন্তানকে শিখাই, যেটা আপনি সন্তানকে ছোটবেলা শিখাবেন সেই সন্তান সেভাবে বড় হবে। আপনি বীজ দিবেন করলা গাছের, সেখান থেকে আপনি ফল আশা করতে পারবেন না। আজকে শিক্ষিত সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? আজকে আমার সন্তান দেখে যে আমরা মনে করি পরিবার মানে আমি, আমার হাজবেন্ড আর সন্তান মিলে পরিবার, বাবা মা, এটা হচ্ছে পরিবারের অংশ না। আমরা বাবা মাকে শান্তিতে রাখার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসি, সন্তানকে এটি শিখাচ্ছে। সন্তান যখন বড় হয় সন্তান কি করবে? সন্তানও মনে করে পরিবার মানে কি? পরিবার মানে আমি, তার ওয়াইফ এবং তার সন্তানরা, মা বাবা পরিবারের অংশ নয়, সেও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ফ্যামিলি, এখন থেকে মনে রাখবেন, ফ্যামিলি, F for father, A for ant, M for mother, I for I, L for love, Y for you, father and mother, I love you. It's called a family. তো সুতরাং আপনি সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন সন্তান সেভাবে বড় হবে। আমার লাইফে সবচেয়ে বড় দাগ কেটেছে একটা ঘটনা, এটা আমার জীবন থেকে।
আমার জীবন থেকে নেওয়া। আমি যেখানে যাই এই গল্পটা আমাকে বলতে ইচ্ছে করে, কারণ এই গল্পের যিনি মূল হোতা ছিলেন তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। উনি সারা ধরে নাইট ডিউটি দেন, হলের ডিউটি দেন। একদিন দেখি সকালে পিঠা বিক্রি করে। আমি বলে, মামা আপনি সারা ধরে ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমান কখন? তিনি বলেন যে হচ্ছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলে এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসি যদি প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। আর ঢাকা মেডিকেল ভর্তি করার পর আমি তো চাকরি ছিল, রাতে ঘুমাইতে পারি, চাকরি করবো না। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। আমি বললাম, মামা আপনি সারা ধরে ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমান কখন? বলতে, মামা আমার জন্য একটু দোয়া করো, আমার ছেলে এসএসসিতে প্লাস পেয়েছে, এটা কোচিং ভর্তি করে 20-22 হাজার টাকা খরচ লাগবে। আর 20-22 হাজার টাকা খরচ লাগবে, এই জন্য আমি আমার ছেলেকে একটু কষ্ট করছি। মেডিকেল চাপ পাওয়ার পর আমি চাকরি ছিল। তা আমি বললো যে, মামা ছেলেকে ধর্মকর্ম শেখান তো? বলছে, আসলে আমার ছেলে খুব ভালো ছেলে, আসলে বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়তে আর সময় পায় না, আমার ছেলে অনেক ভালো ছেলে। তারপর আমি বললাম একটু ধর্মকর্ম শিখাই ছেলেকে। পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা করলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম, বই কিনে দিলাম। কিছুদিন যাওয়ার পরে মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো, তার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উচ্ছ্বাস, কি উদ্বেলিত! সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দ হতে পারে আমি কখনো দেখিনি। কিছুদিন যাওয়ার পর মামা দেখি রাতে বসে আছে, নিচে দিয়ে তাকিয়ে কান্না করছে। মামা আপনি কান্না করছেন, কি হয়েছে? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করবো? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনার জীবন ঢাকায় গিয়ে আপনি কান্না করছেন কেন? বলছে, মামা ক্ষমা করবেন। মামা আমার ছেলে দিয়ে আবার সারা রাত প্রতিদিন রাতে আসে, রাতে শোকেজের গ্লাস ভাঙে, আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য। আমি তো থাকি না, আমার বউ অসুস্থ হয়ে গিয়েছে। আমি মনে করেছিলাম আমরা যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাদেরকে চিকিৎসা করে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে তো আমি চাইনি, এমন বর্বর ছেলে তো আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, রিক্সা চালায়, প্রতিদিন রিক্সা চালায়, এসে মার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। আর আমি আমার ছেলেকে কখনো দেখি না। এমন ছেলে তো আমি চাইনি। আপনার ছেলেকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো কোনো কাজে আসবে না। এই ছেলেকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিভলি হিল। ইংল্যান্ডে 40 বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিভলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টে শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4টা শিক্ষা দিতে বলে দাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন। ইফ ইউ গেট দ্য 5th, দ্যাট ইজ দ্য রেসকিউলিটি। বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়। ওয়াকফিদ লাহুমা জানাহু যুনদু মিনার রাহবা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে মানুষ করেছে, আমার মা বাবা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে টেক কেয়ার করো। ধর্ম আপনাকে শিক্ষা দেওয়া কাজে, ধর্ম আপনাকে মানলাইছে মানলাম ইয়ারহামা সগীরানা ওয়া লা ইয়াকফিরু কাবীরানা। আল্লাহ রাসূল বলেন, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে শ্রদ্ধা না করো। It's the religion. Each and every religion are emphasizing to respect senior father, to respect parents. অত সৈন্য হোক কিলো কামরুরু রবিত কতটা কিনি নির্বিষ্টাক দলভাগ পিঙ্গ কদলি কুণ্ড প্রমোদ পানর মাচ্ছন্ন এই পৈতর প্রকৃতিবিদ লক্ষ্যলিকন। প্রত্যেকটি ধর্ম কিন্তু আমাদেরকে শ্রদ্ধার কথা বলা আছে। সমানে শিক্ষাতে পাই বলে রাখি। আমি একবারে শেষের দিকে প্রধান অতিথি আসছেন, কথা বলবেন, তোমাদেরকে আমি বলি, মনে রাখবা মায়ের দোয়া। কেউ যদি আমাকে আজকে প্রশ্ন করে আপনার স্পিডটা কি, আপনার স্পিড কি, আমি বলবো আমার স্পিড হচ্ছে আমার মায়ের দোয়া। মনে রাখবে, মায়ের দোয়া এবং ব্যর্থতা দুটি সমান্তরাল চলতে পারে না, পারে না, পারে না। এই জন্য তোমরা যেখানে যাবা মায়ের দোয়াটা তোমরা নিবা। আবার অনেক সময় আমরা মায়েরকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বাবার প্রতি একটু অবিচার করে দিই। এখানে অনেকে বাবা, বেশিরভাগ বাবা আছেন, মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বাবার প্রতি অবিচার করে দিই। কিন্তু বাবাটা এমন একটি, বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো, নিজে জ্বলে আর পরিবারের সকলকে আলোকিত করে। একটা ছেলে তার বাবা বৃদ্ধা বয়সে তার বাবাকে নিয়ে গিয়েছে রেস্টুরেন্টে খাওয়াবে বলে। বাবা বয়স্ক হলে তো একটু হয়ে যায়, বাবা খাচ্ছে, তার গায়ে পড়ছে বারবার।
তখন সবাই আশেপাশে সবাই হাসছে, আর ছেলে শুধু মুছে দিচ্ছে আবার খাওয়াই দিচ্ছে। তো সবাই হাসছে যে এই কি কেমন মুরব্বী, সব ফেলে দিচ্ছে। তো ছেলে বাবাকে খেয়ে খাওয়ার ব্যবস্থা করে পরে ওয়াশরুমে গিয়ে তাকে মুখ টুক ধুয়ে দেয়। নিয়ে আসে যখন বিলটা দিচ্ছে অন্তর পুড়ে যাচ্ছিল আগুনে। যেহেতু আগুনে পড়ে যাচ্ছে, তাদের নেতৃত্বে, হাতির নেতৃত্বে সকলেই দাবানল থেকে একটু দূরে চলে যাচ্ছে। তখন হাতি দেখলো তার মাথার উপর যে ছোট্ট একটা পাখি হামিংবার্ড একবার এদিকে দেয় একবার এদিকে আসে। তার একটা ইগুদে লাগলো, এই বেটা, তাকে বললো, এই বেটা পাখি, তুই একবার এদিকে যাচ্ছিস, তুই কি করিস? বলে ওস্তাদ ক্ষমা করবেন, আমি দূরে যাচ্ছি, একটা নদী আছে, নদীতে একটু পানি নিয়ে এখানে নিক্ষেপ করছি। বলছে তোর পানি দিয়ে কি হবে? সে বলে জানি আমি পানি দিয়ে কিছু হবে না, কিন্তু যে মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যে মাতৃভূমিতে আমার মা জন্মগ্রহণ করেছে, আমার বাবা জন্মগ্রহণ করেছে, যে মাতৃভূমিতে আমি খেলেছি, আমার মা বাবা খেলেছি, সেই মাতৃভূমি চলে যাচ্ছি, আমি কি সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পানি নিক্ষেপ করে চেষ্টা করছি মাতৃভূমিকে রক্ষা করার জন্য। তখন হাতি দুই ইন্সপিরেশন হলো কতটা সত্য। আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি তাহলে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারি। প্রত্যেকে চেষ্টা করে পরে দাবানোর আগুনটা নেভালো। সমাজে ভাইরা, পৃথিবীতে আপনি দেশের জন্য কিছুই করতে হবে না। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি চিন্তা করি যে 99 জন কাজ করেন, আমি একা কাজ করলে কি হবে? না, সক্রেটিস বলেছে তুমি কিছুই করতে হবে না দেশের জন্য, তুমি তোমার দায়িত্বটুকু পালন করো, তাহলে তোমার দেশের জন্য তোমার সবকিছু করা সম্ভব। John F. Kennedy, you don't ask what Kennedy can do for you. You can ask, you can do for your country. তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমার জন্য কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। I have visited 22 countries all over the world. আমি পৃথিবীর 22টা দেশে গিয়েছি, যেখানে গেছি 3 দিন থেকে 4 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। আজকে তাপদাহ আপনারা পাগল হয়ে যাচ্ছেন মাত্র 42, 43। ওকে আপনি মালদ্বীপে যান, মালদ্বীপে সবসময় 45। মিডল ইস্টের কথা বাদ দিলাম, আমি সবসময় একই ঋতু। আমি কয়েকদিন আগে কিরগিজস্তান গিয়েছিলাম, সেখানে দেখি -25। তারা সূর্যের জন্য, সূর্যের আলোর জন্য হা করে তাকিয়ে থাকে কখন সূর্য উঠবে। আমার হাত ফেটে রক্ত বের হয়েছে, এত ঠান্ডা তারা সূর্যের আলোর জন্য। আপনাদেরকে বলেছিলাম বাবা এবং সূর্যের তাপ দুটি আমাদের কাছে অসহ্য লাগে, কিন্তু সূর্যের তাপ এবং বাবা এটিকে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারো, যদি সহ্য করতে না পারো, তাহলে অন্ধকার আসবে তোমার জীবনে। সূর্যের তাপের পরে অন্ধকার রাত হয়, আবার বাবা যদি চলে যায় তোমার জীবন অন্ধকার হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা, দেশটার জন্য যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করবেন। আমি একটি ওত সবসময় বলার চেষ্টা করি, যারা শিক্ষার্থী আছে তোমরা একটু সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা হ্যাঁ সামনে হাত দাও, সামনে হাত দাও। বলো আমি ওয়াদা করছি, লাউডলি আমার সাথে বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। বসো, তোমরা যারা ছোট শিশু, বড় হবে কি, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি অ্যাডভোকেট আল মামুন রাসেল আপনার চমৎকার প্রেরণাদায়ক বক্তব্যের জন্য।